নিউজ নাইনের প্রাইম নিউজে সবাইকে স্বাগত। আমি রয়েছি আপনাদের সাথে মীনাক্ষী। চোখ রাখছি খবরে। যুদ্ধবিরতি চুক্তির 2.5 ঘন্টার মধ্যেই তা লঙ্ঘন করলো ইরান ইসরায়েল। এক্ষেত্রে আবারও একবার যুদ্ধ শুরু করলো ইরান ইসরায়েল। ইসরায়েল ইরান যুদ্ধের মধ্যে মঙ্গলবার সকালে যুদ্ধবিরতি ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। তবে কয়েক ঘন্টার মধ্যেই ভেঙে যায় যুদ্ধবিরতি। যুদ্ধবিরতি শুরু হওয়ার প্রায় 2.5 ঘন্টা পর ইসরায়েলে 6টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান। একটি ক্ষেপণাস্ত্র বেয়ার সেবা শহরের একটি ভবনে আঘাত হানে, যার ফলে নিহত হন 5 জন এবং আহত হয় 20 জনেরও বেশি। এদিকে ইরানের হামলার জবাবে তার সেনাবাহিনীকে তেহরানে আক্রমণ করার নির্দেশ দেয় ইসরায়েল। প্রেক্ষিতে ইরানের রাজধানী তেহরানে একটি রাডার সাইটে আক্রমণ করে ইসরায়েল। এই হামলার বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলি কর্মী রেডিও। সর্বশেষ হামলার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে ফোন করে ইরানের ওপর আক্রমণ বন্ধ করতে বলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ইরানের উপর্যুপরি আক্রমণের কারণে যুদ্ধবিরতি সম্ভব নয় বলে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পকে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। দুই দেশের মধ্যে চলমান যুদ্ধের 12তম দিনে স্থানীয় সময় ভোর 3:32 যুদ্ধবিরতি ঘোষণা করেন ডোনাল্ড ট্রাম্প। এখন থেকে যুদ্ধবিরতি কার্যকর হচ্ছে, দয়া করে এটি ভঙ্গ করবেন না বলে উল্লেখ করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। এদিকে ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি হওয়ার ক্ষেত্রে আমেরিকা ও কাতারের ভূমিকাকে স্বাগত জানিয়েছে ভারত। সংলাপ ও কূটনীতির বিকল্প নেই, আশা করা যায় সব পক্ষ স্থায়ী শান্তির জন্য কাজ করবে বলে উল্লেখ করে ভারত। ইসরায়েলের ম্যাগেন ডেভিড অ্যাডাম অ্যাম্বুলেন্স সার্ভিস জানিয়েছে যে 12 দিনে ইরানের হামলায় মোট 28 জন ইসরায়েলি নিহত হয়েছেন, আহত হয়েছেন 3000 জনেরও বেশি মানুষ। যুদ্ধের সময় ইরান ইসরায়েলের প্রায় 550টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং প্রায় 1000 ড্রোন নিক্ষেপ করেছিল, যার বেশিরভাগই প্রতিহত করা হয়েছিল বলে দাবি ইসরায়েলের। 13 জুন থেকে 24 জুনের মধ্যে যুদ্ধে 610 জন নিহত হয়েছে ইরানে। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় সর্বশেষ পরিসংখ্যান অনুসারে 12 দিনে ইসরায়েলি হামলায় আহত হয়েছে 4746 জন। নিহতদের মধ্যে 13 জন শিশু ছিল, যাদের মধ্যে ছিল 2 মাসের একটি শিশু। 49 জন মহিলা ছিলেন, যাদের মধ্যে 2 জন ছিলেন সন্তান সম্ভবা। এক্ষেত্রে 5 জন স্বাস্থ্যকর্মী ও নিহত হয়েছেন বলে জানিয়েছে ইরান। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। বাধারঘাটে জলে ডুবে মৃত্যু 3 নাবালকের পরিবারের হাতে আর্থিক সহায়তা তুলে দিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। মঙ্গলবার তার সরকারি বাসভবনে সংশ্লিষ্ট পরিবারগুলির হাতে এই অর্থরাশি তুলে দেন মুখ্যমন্ত্রী। গত 17 জুন বাধারঘাট মাতৃপল্লী এলাকায় এক দুর্ভাগ্যজনক ঘটনায় জলে ডুবে মৃত্যু হয় 3 কিশোরের। রাজধানীর অরুন্ধতী-নগর কৃষি গবেষণা কেন্দ্রের পুকুরে স্নান করতে গিয়েছিল তারা। ওই দিন স্নান করতে গিয়েছিল 3 নাবালক। আচমকাই জলে তলিয়ে যায় এক যুবক। তার চিৎকার শুনে আরো 2 জন তাকে বাঁচাতে গিয়ে জলে তলিয়ে যায় তারাও। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ এবং দমকল বাহিনী। পরবর্তী সময়ে 3 জন নাবালককে হাসপাতালে নিয়ে গেলে তাদের মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। নিহতরা হলো রবি শুক্লা দাস, শুভম দেব এবং শুভজিৎ দেব। এদের প্রত্যেকের বয়স 15 থেকে 17 বছরের মধ্যে। মঙ্গলবার মৃতদের শোকাহত পরিবারের সদস্যদের সাথে দেখা করে সমবেদনা ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। শুধু তাই নয়, রাজ্য সরকারের পক্ষ থেকে প্রতিটি পরিবারের জন্য 4 লক্ষ টাকার আর্থিক সহায়তাও প্রদান করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। উল্লেখ করা যেতে পারে, গত 11 জুন সম্প্রতি জলে ডুবে মৃত 7 জনের পরিবারের হাতে মোট 28 লক্ষ টাকার আর্থিক সহায়তা তুলে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। সাম্প্রতিককালে দুর্ভাগ্যজনকভাবে জলে ডুবে যাদের প্রাণহানি হয়েছে এরা হলো সিদাই থানাধীন রামসাধুপাড়া এলাকার পিয়ালি দেববর্মা এবং প্রিয়াঙ্কা দেববর্মা, জিরানিয়া জয়নগর এলাকা মান্দাইপাড়া এলাকার তন্ময় দেবনাথ, উজান অভয়নগর এলাকার লিটন সাহা, মজলিশপুর ব্রজনগরের প্রতাপগড় এলাকার অঙ্কুশ ঋষি দাস। বিগত 1 মাসে জলে ডুবে মর্মান্তিকভাবে মৃত্যু হয় মোট 12 জনের। এক্ষেত্রে প্রতিটি পরিবার পিছু এককালীন 4 লক্ষ টাকার আর্থিক সহায়তা প্রদান করেছে রাজ্য সরকার। এক্ষেত্রে শুধুমাত্র আর্থিক সহায়তা প্রদানই নয়, প্রতিটি ঘটনার পূর্ণ তদন্ত করেছে রাজ্য সরকার। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।
পলিটিক্সের জন্য পলিটিক্স করার দরকার নেই, এক্ষেত্রে কাজ করতে হবে সাধারণ মানুষের জন্য। টাউন বর্দোয়ালি বিধানসভা কেন্দ্রে আয়োজিত সাংগঠনিক কর্মসূচিতে এমনটাই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। পজিশনের কথা চিন্তা না করে কাজ করতে হবে সাধারণ মানুষের জন্য, এক্ষেত্রে বের হতে হবে গা জোয়ারির মানসিকতা থেকে বলেও দলের কর্মী সমর্থকদের উদ্দেশ্যে এদিন বার্তা দিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। একটা বিষয়ে একদল বলছিল যে এরকম আমাদের এতগুলো আসন আমাদের দিতে হবে, তো বললাম যে কেন, বলে না দিলে ওই ইলেকশনটা অবধি আমাদের দিতে হবে, এডিসির ইলেকশন এ বিষয়ে আমি বলছি। আমি বললাম আপনাদের যে এই আসন সংখ্যাটা বাড়াবো, আপনারা কি জানেন যে ওই যে জায়গায় আপনারা এখন আছেন সেই জায়গায় থেকে, এর আগেও তো আপনারা ছিলেন, সেই জায়গায় থেকে তো অশ্বডিম্ব পেয়েছেন, শূন্য পেয়েছেন আপনারা। তাহলে ওখানে থেকে বা থাকার আগে যখন সেখানে আপনার পজিশনও দেওয়া ছিল না তখন তো জিতেছিলেন। কাজে পজিশনের উপরে নির্ভর করে কিন্তু মানুষের মন পাওয়া যায় না, আমাদেরও কিছু ছিল না। মানুষকে সব সময় বুঝাতে হবে যে কে মানুষের জন্য চিন্তা ভাবনা করে, সেই জায়গাটা যখন আর গায়ের জোরে হবে না। আমরা এটা মাঝে মাঝে কংগ্রেস আর সিপিএম এর যে সিস্টেম এখনো এর থেকে বেরোচ্ছেন আমরা, যে কারণে ওরা কিন্তু ইস্যু করতে পারছে না। আমাদের যা করার তো করা যায়, এগুলোর জন্য চিন্তা আছে, প্রসেস আছে, কিন্তু যদি আমরা এর থেকে বেরোই যে না জবরদস্তি আমরা মানুষের মত আদায় করব, অসম্ভব। ডাউন টু আর্থের নিচে কিচ্ছু নাই। আর যেটা আমি বলছিলাম, মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন যে পলিটিক্সের জন্য পলিটিক্সের করার দরকার নেই। রাজ্যে বাড়ছে এইচআইভি এইডস এর প্রকোপ, প্রতিরোধে চায় জনসচেতনতা। মুখ্যমন্ত্রীর এই আহ্বানে এবার সক্রিয় হলো আগরতলা পুর নিগম। রাজ্যে প্রতি মাসে এইচআইভিতে আক্রান্ত হচ্ছেন 120 জন। গত 2025 সালের মে মাস পর্যন্ত তথ্য অনুযায়ী রাজ্যে এইডস ও এইচআইভি আক্রান্ত রোগী রয়েছেন মোট 5,000-এর বেশি। এদের মধ্যে মহিলার সংখ্যা 1,000-এরও বেশি। এইডসে আক্রান্ত রয়েছেন সমকামীরাও। 2023 সালের এপ্রিল মাস থেকে 2024 সালের মার্চ মাস পর্যন্ত 2,04,180 জনের পরীক্ষা করা হয়েছে রাজ্যে। তার মধ্যে আশ্চর্যজনকভাবে 1,400 জনের শরীরে মিলেছে এই ভাইরাসের হদিশ। পরিস্থিতি বিবেচনা করেন এবার সক্রিয় হয়ে উঠেছে আগরতলা পুর নিগমও। পুর নিগম এলাকায় এইডস প্রতিরোধে পুর কর্পোরেটরদের আরও সক্রিয় ভূমিকা পালন করা নিয়ে আয়োজিত হয় বৈঠক। আগরতলা পৌর নিগমের উদ্যোগে এবং ত্রিপুরা স্টেট এইডস কন্ট্রোল সোসাইটির যৌথ ব্যবস্থাপনা আমাদের রাজ্যবাসী এবং শহরবাসীকে এইচআইভি এবং এইডস থেকে তাদেরকে রক্ষা করার ক্ষেত্রে কী কী ব্যবস্থা গ্রহণ করা, তাদেরকে সচেতন করা, সতর্ক করা, প্রয়োজনে প্রতিরোধের ব্যবস্থা করা সরকারি এবং বেসরকারি পর্যায়ে, সেক্ষেত্রে আজকে আলোচনা সভা হয়েছে। মূলত আমাদের দেখেছি আমাদের রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রীর আবেদনে নেশামুক্ত ত্রিপুরা গঠনের যে ডাক দেওয়া হয়েছিল সেটা আমরা চেষ্টা করছি। কারণ আমরা জানি এবং আজকে যেটা বলা হয়েছে যে বিশেষজ্ঞ বলেছেন নেশার থেকে, বিশেষ করে যারা সিনজেনের মাধ্যমে নেশা গ্রহণ করেন তাদের থেকে কিন্তু এইচআইভি আক্রান্ত সংখ্যা বেশি, এবং এইচআইভি যারা আক্রান্ত তারা পরবর্তী সময় এইডস আক্রান্ত হয়ে যান। কাজে সার্বিকভাবে এই তিনটা বিষয়কে সামনে রেখে আলোচনা সভা হয়েছে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে এই সক্রিয়তা বলে জানিয়েছেন মেয়র দীপক মজুমদার। আগে সারা রাজ্যবাসীর কাছে, সমস্ত ব্যক্তির কাছে আবেদন রেখেছেন, যখনই বিশেষ করে জনপ্রতিনিধির কাছে আমাদের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়, যে যখনই কোনো সভা, আলোচনা সভা হোক, সেটা গ্রামীণ সভা হোক আর পথসভা হোক বা জনসভা হোক, যাতে সমস্ত বিষয়বস্তুর সঙ্গে নেশা, এইচআইভি এবং এইডসের বিষয়টা থাকে, জনগণকে সচেতন করা, সতর্ক করা এবং প্রতিরোধের ব্যবস্থা গ্রহণ করা। সেক্ষেত্রে সামনে রেখে আমরাও আগরতলা পৌর নিগমের বিভিন্ন ওয়ার্ডে আমরা এই ধরনের সচেতনতা প্রোগ্রাম করব, বিভিন্ন হেলথ ক্যাম্প করব। যারা আক্রান্ত হয়েছেন তাদেরকে যেমন সরকার ব্যবস্থাপনা করছেন, ত্রিপুরা স্টেট এইডস কন্ট্রোল সোসাইটি পক্ষ করা হচ্ছে। আর যারা আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে, আমরা মনে করি যে কী কী কারণে, সেগুলি মানুষকে তুলে ধরার জন্য সচেতন অ্যাওয়ারনেস প্রোগ্রাম করবো এবং হেলথ ক্যাম্প করবো। সমস্ত মানুষের স্বাস্থ্য পরীক্ষা করবো, তারা কেউ আক্রান্ত আছে। কারণ আমরা জানি না এইডস বা এইচআইভি কিছু কিছু লক্ষণ থাকে, কিন্তু সবাই আমরা হয়তো জানি না যে আমরা কারা কারা এইচআইভিতে আক্রান্ত হয়েছে। সেক্ষেত্রে হেলথ ক্যাম্পের জন্য আমরা চিকিৎসা করবো, এবং বিশেষ করে আমরা আবেদন রেখেছি যে ব্লাড ডোনেশন ক্যাম্পগুলি করার জন্য। যত বেশি ব্লাড ডোনেশন ক্যাম্প বা রক্তদান শিবির করা হবে, রক্তদান শিবিরে যারা রক্ত দেন তাদের কিন্তু রক্তের পরীক্ষা কিন্তু পরবর্তী সময় করা হয়। সেক্ষেত্রে কিন্তু এইচআইভি আছে কিনা কেউ কিন্তু নির্ণয় করা হয়। সার্বিকভাবে এই ব্যবস্থাগুলি আজকের আমরা আলোচনা করছি।
গত 2 মাসে 40,052 জনের পরীক্ষা করা হয়েছে। তার মধ্যে 300 জনের শরীরে এইচআইভি ভাইরাসের হদিশ মিলেছে, যা উদ্বেগজনক বলেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। শিক্ষা দপ্তরের আধিকারিকদের সঙ্গে কথা বলে বিদ্যালয়গুলিতে সেক্স এবং ড্রাগস এডুকেশন বাধ্যতামূলক করার বিষয়টি চলছে চর্চা। তবে হাসপাতালগুলিতে কারো অনুমতি ছাড়া এইডস পরীক্ষা বাধ্যতামূলক করার ক্ষেত্রে সৃষ্টি হতে পারে জটিলতার। যুবক যুবতীদের এইডস সম্পর্কে আরও বেশি সচেতন করতে হবে। সমাজে থেকে এই ধরনের মারণ রোগকে দূর করতে হলে জনপ্রতিনিধিদের রাজনীতির ঊর্ধ্বে উঠে একযোগে কাজ করতে হবে। তবেই এই মারণ রোগ প্রতিরোধে কাঙ্ক্ষিত সাফল্য আসবে বলে বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। 7 দফা দাবি নিয়ে মঙ্গলবার ত্রিপুরা সরকারি কর্মচারী ফেডারেশনের উদ্যোগে ডেপুটেশন দেওয়া হয় শ্রম দফতরে। ওয়ান টাইম প্রমোশনের যে প্রকল্পটি গ্রহণ করেছিল রাজ্য সরকার, তাকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখাচ্ছে শ্রম দফতর বলে অভিযোগ ত্রিপুরা সরকারি কর্মচারী ফেডারেশন। নির্মাণ শ্রমিক থেকে শুরু করে বিভিন্ন সেক্টরের শ্রমিকরা পাচ্ছেন না লেবার কার্ড বলেও জানিয়েছেন ত্রিপুরা সরকারি কর্মচারী ফেডারেশন। আপনারা জানেন রাজ্য সরকার ওয়ান টাইম প্রমোশনের একটা সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু আমরা লক্ষ্য করলাম যে এই শ্রম দপ্তরে সেগুলিকে বৃদ্ধাঙ্গ দেখাচ্ছে এবং সেগুলি কার্যকরী না করে তারা সেগুলিকে দেওয়া হচ্ছে না। এবং ওয়ান টাইম প্রমোশনের ক্ষেত্রে আমরা বহুবার অধিকর্তার সে নজরে এনেছি, সেগুলি আজও কার্যকরী হচ্ছে না। আপনারা লক্ষ্য করেছেন শ্রম দপ্তরে যারা এই শ্রম দপ্তর থেকে যারা নির্মাণ শ্রমিক থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে যারা এই শ্রম দপ্তর থেকে যে সুযোগগুলি পেয়ে থাকেন, তার মধ্যে কিছু কিছু আমাদের যারা ধরেন দীর্ঘদিন যাবৎ এই সহায়তা পাচ্ছে না, তাদের লেবার কার্ড থেকে শুরু করে আমরা অনবরত এগুলি নিয়ে অধিকর্তার সঙ্গে কথা বলেছি এবং সরকারের বাবুর থেকে যাতে তুলে ধরা যায়, সেগুলি যাতে সহসায় পেয়ে যায়। সীমান্তে নজরদারি বৃদ্ধি সত্ত্বেও জারি রয়েছে পাচার বাণিজ্য। এবার ওপারে কাপড় পাচার করতে গিয়ে বিএসএফ এর গুলিতে গুরুতর আহত হলো যুবক। ঘটনা বক্সনগর সীমান্তে। বক্সনগর সীমান্তে বিএসএফ এর গুলিতে গুরুতর আহত হয়েছে এক যুবক। অভিযোগ, পাচারকালে ছোড়া হয়েছিল গুলি। বর্তমানে এই যুবক জিবি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। ওই ঘটনায় বক্সনগর পশ্চিমপাড়া এলাকায় ছড়িয়েছে তীব্র চাঞ্চল্য। বক্সনগর এলাকার সীমান্তবর্তী গ্রামগুলি, তার কাটা বেড়া সংলগ্ন স্থানগুলি দিয়ে এপার ওপার পাচার বাণিজ্যের ব্যবস্থা বাণিজ্য আজও চলছে সমান তালে। পাচার বাণিজ্যের করিডোর হলো এই এলাকা। বক্সনগর পশ্চিমপাড়া তার কাটা সংলগ্ন 189 নম্বর গেটের এলাকা দিয়ে কাপড় পাচার করার সময় বিএসএফ এর ছোড়া গুলিতে আহত হয়েছে এই যুবক। এক্ষেত্রে কাপড় পাচারের সময় বিএসএফ এর নজরে পড়ে যায় বলে জানিয়েছে পুলিশ। তখনই রক্ষণাত্মক ভঙ্গিতে দৌড়ঝাঁপ শুরু করে গুলি ছুড়ে বিএসএফ। রেজাউল হোসেনের পিঠে লাগেই ওই গুলি। সঙ্গে সঙ্গে তাকে নিয়ে যাওয়া হয় বক্সনগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। পরবর্তী সময় জিবি হাসপাতালে স্থানান্তর করা হয় তাকে। প্রতিনিয়ত রেজাউল হোসেন এপার ওপার বাণিজ্যের সঙ্গে যুক্ত থাকেন। তার বাড়ি বক্সনগর 6 নম্বর ওয়ার্ডে। পিতার নাম আবুল হোসেন। বর্তমানে সে জিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে বলে জানিয়েছে পুলিশ। এই গুলিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে গোটা এলাকায়। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। সড়ক পথের পরে এবার রেল পথেও দেশের মূল ভূখণ্ডের সঙ্গে বিচ্ছিন্ন হয়ে পড়েছে ত্রিপুরা। সৌজন্যে NHIDCL আসামি জাতীয় সড়ক সংস্কারে NHIDCL এর গাফিলতির কারণে রেল লাইনে ভূমিধস হয়েছে বলে জানিয়েছে উত্তর পূর্ব সীমান্ত রেল। সড়ক পথের পর এবার রেল পথেও দেশের মূল ভূখণ্ডের সাথে বিচ্ছিন্ন হয়ে পড়েছে ত্রিপুরা। আসামে জাতীয় সড়ক সংস্কারের জেরে সড়ক পথে আগেই বিচ্ছিন্ন হয়েই আছে ত্রিপুরা। এবার সড়ক মেরামতের কাজে নিরাপত্তা বিধিত যথাযথ অনুসরণ না করায় নষ্ট হয়ে যায় রাস্তায় জলচাপ ও ঢালের ভারসাম্য। এর ফলে সড়ক ও রেল লাইনের মাঝখানে ঢাল বসে যায় এবং ভূমিখণ্ড রেল লাইনের দিকে সরে এসে সৃষ্টি করেছে বিশাল ধ্বংসের। প্রেক্ষিতে আসামের গুরুত্বপূর্ণ লামডিং বদরপুর পাহাড়ি রুটে ট্রেন চলাচল
চলাচল সম্পূর্ণভাবে স্থগিত করেছে উত্তর পূর্ব সীমান্ত রেল কর্তৃপক্ষ। নিউ হাফলং জাটিঙ্গা লামপুর সেকশনে রেল লাইনের উপর বিশাল পাথর ও ভূমিখণ্ড ধসে পড়ায় নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত। জাতীয় সড়ক কর্তৃপক্ষ অর্থাৎ NHIDCL ওই অঞ্চলে চলমান সড়ক মেরামতের কাজে নিরাপত্তা বিধির যথাযথ অনুসরণ না করায় নষ্ট হয়ে গেছে রাস্তায় জলচাপ ও ঢালের ভারসাম্য। ফলে সড়ক ও রেল লাইনের মাঝখানে ঢাল বসে গেছে এবং ভূমিখণ্ড রেল লাইনের দিকে সরে এসে বিশাল ধসের সৃষ্টি করেছে বলে জানিয়েছে উত্তর পূর্ব সীমান্ত রেল কর্তৃপক্ষ। পাশাপাশি রাস্তা থেকে জল সরাসরি রেল লাইনের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, যা পরিস্থিতিকে করে তুলেছে আরো জটিল। ঘটনাস্থলকে চরমভাবে অরক্ষিত ঘোষণা করে সঙ্গে সঙ্গে ওই রুটে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে উত্তর পূর্ব সীমান্ত রেল কর্তৃপক্ষ। পূর্বোত্তর রেলওয়ের লামডিং বিভাগের কর্তৃপক্ষ ইতিমধ্যে NHIDCL কে বিষয়টি জানিয়ে জরুরি ভিত্তিতে উপযুক্ত সুরক্ষা ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছেন, যাতে রক্ষা করা যায় মণিপুর, মিজোরাম, ত্রিপুরা ও বরাক উপত্যকার গুরুত্বপূর্ণ রেল সংযোগ। ইতিমধ্যে রেলপথ পরিষ্কার করতে মোতায়েন করা হয়েছে কর্মী। মঙ্গলবার জাতীয় সড়কের অবস্থা পর্যবেক্ষণ করা হবে, তারপরে ওই রুটে রেল চলাচলের বিষয়ে চিন্তা ভাবনা হবে বলে জানিয়েছে উত্তর পূর্ব সীমান্ত রেল। তবে পরিস্থিতির কারণে খুব সহসা রেল পরিষেবা ওই রুটে চালু করা সম্ভব হবে বলে মনে করছে না উত্তরপ্রদেশ সীমান্ত রেলের একাংশ আধিকারিক। 23শে জুন দূরপাল্লার সব ট্রেন বাতিল হবার পর 24শে জুন মাঝ পথেই যাত্রা সমাপ্ত করবে শিলচর নাহারলাগুন বিশেষ ট্রেন। এছাড়া মাঝ পথে যাত্রা স্থগিত রেখেছে নম্বর চারোলাপল্লী শিলচর এক্সপ্রেস, কলকাতা আগরতলা গরিব রথ, আগরতলা আনন্দ বিহার তেজস এক্সপ্রেস, লোকমান্য তিলক টার্মিনাস আগরতলা এক্সপ্রেস, শিয়ালদহ শিলচর কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, শিলচর নিউ দিল্লি পূর্বোত্তর সম্প্রীতি এক্সপ্রেস। যাত্রার আগে সংশ্লিষ্ট তথ্য রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইট বা হেল্পলাইন নম্বরের মাধ্যমে যাচাই করার জন্য যাত্রীদের অনুরোধ করেছে উত্তর পূর্ব সীমান্ত রেল কর্তৃপক্ষ। উল্লেখ করা যেতে পারে, জাতীয় সড়ক নির্মাণ এবং সংস্কারের কাজে গাফিলতি এবং খামখেয়ালিপনার অভিযোগ বরাবরই উঠে আসছে NHIDCL কর্তৃপক্ষের বিরুদ্ধে। বিশেষ করে ত্রিপুরা সহ উত্তর পূর্বাঞ্চলের মতো পাহাড়ি রাজ্যগুলিতে সড়ক নির্মাণের ক্ষেত্রে মাটি কাটার যে গাইডলাইন রয়েছে তা বরাবরই অমান্য করে আসছে NHIDCL, অভিযোগ সংশ্লিষ্ট তথ্যবিজ্ঞ মহলের। ত্রিপুরাতেও বর্তমানে প্রায় 1000 কিলোমিটার জাতীয় সড়ক এবং মহাসড়ক নির্মাণ তথা সংস্কারের কাজের দায়িত্ব রয়েছে NHIDCL এর উপর। আর এক্ষেত্রে রাজ্যের বিভিন্ন জায়গায় নিম্নমানের কাজের অভিযোগ করছেন সংশ্লিষ্ট এলাকার স্থানীয় বাসিন্দারা। সার্বিক পরিস্থিতিতে NHIDCL এর এই ধরনের কার্যকলাপের শিকার হতে হচ্ছে দেশের ত্রিপুরার মতো প্রান্তিক রাজ্যগুলিকেও। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। সম্পূর্ণ পরিকল্পিতভাবে বিরোধী দলের কর্মী সমর্থকদের ওপর আনা হচ্ছে আক্রমণ। মঙ্গলবার কোড়ইমুড়ায় আক্রান্ত CPIM কর্মীর বাড়ি পরিদর্শন করে এমনটাই অভিযোগ করেন বিরোধী দলনেতা জিতেন চৌধুরী। আতঙ্কের পরিবেশ বজায় রেখে এক নায়কতন্ত্র কায়েম করার অপচেষ্টা চলছে বলেও এদিন অভিযোগ করেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। গত 17 জুন আক্রান্ত হয়েছিল CPIM কর্মীর এই পরিবার। তারা এখানে এই কোড়ইমুড়াতে এখান থেকে আমাদের পার্টি অফিস খুব বেশি দূরে নয়, দল বেঁধে এসে প্রায় 1 ঘন্টা ধরে এই বাড়ির সবটা লুটপাট করে আসে। 2 দিক থেকে রাস্তা ব্লক করে দিয়ে যাতে কোনো পথচারী না আসতে পারে, নিরাপদে নির্বিঘ্নে তারা যাতে লুটটা করতে পারে, ধ্বংসটা করতে পারে, এটা করেছে। এটা ঠিকই যে ঘন্টা ধরে যে তাণ্ডব চালিয়েছে আমরা দেখছি। এবং শুধু তা নয়, যে এই পাড়ার প্রতিবেশীরা যদি এগিয়ে না আসতে পারেন আতঙ্ক তৈরি করার জন্য 5-6 রাউন্ড আগ্নেয়াস্ত্র থেকে তারা গুলিও করেছেন। যে এই বিকশিত ভারতের হলো যে আইন শৃঙ্খলার চরম অবনতি, একটা অরাজকতা, জননিরাপত্তা। পূর্ণ স্বাক্ষর রাজ্য হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহাকে অভিনন্দন জ্ঞাপন করল ত্রিপুরা প্রদেশ বিজেপি। মঙ্গলবার আয়োজিত সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার সময়কালে রাজ্যের বিদ্যালয় শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন হয়েছে বলে উল্লেখ করে ত্রিপুরা প্রদেশ বিজেপি।
স্বাধীনতার পর থেকে উত্তর পূর্বাঞ্চলকে উপেক্ষিত করেছে কংগ্রেস সরকার। যোগাযোগ, অর্থনৈতিক মান উন্নয়নের ক্ষেত্র সহ সমস্ত ক্ষেত্র থেকে বঞ্চিত করা হয়েছিল। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার উত্তর পূর্বাঞ্চলকে বিকশিত করার জন্য অফুরন্ত প্রয়াস চালিয়ে গিয়েছে। সাংবাদিক সম্মেলনে এমনটাই দাবি করে ত্রিপুরা প্রদেশ বিজেপি। দেশের তৃতীয় পূর্ণ স্বাক্ষর রাজ্য হিসেবে শিরোপা অর্জন করেছে ত্রিপুরা। সাধারণ গণিত, ব্যাংকিং ও ডিজিটাল সাক্ষরতায় আজ বিশ্বের সাথে তাল মিলিয়ে কার্যকর সাক্ষরতার দিশায় এগিয়ে যাচ্ছে ভারত। মঙ্গলবার আয়োজিত সাংবাদিক সম্মেলনে জানিয়েছে ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ। 2022 সাল থেকে ULLASH কার্যক্রমের মাধ্যমে সাক্ষরতা অভিযান চলছে রাজ্যে। বর্তমানে পূর্ণ সাক্ষরতা অর্জন করেছে ত্রিপুরা। প্রেক্ষিতে প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করে ত্রিপুরা প্রদেশ বিজেপি। এবং এই পূর্ণ সাক্ষরতার জন্য 2022 সালের 1 আগস্ট থেকে এই কর্মসূচি নেওয়া হয়েছিল। উল্লাস নবভারত সাক্ষরতা কার্যক্রম সেটা চালু হয়েছিল। এই কর্মসূচিতে 15 বছর বা তার চতুর্থ বয়সের অস্বাক্ষর নাগরিকদের মৌলিক সাক্ষরতা, সংখ্যাতত্ত্ব এবং জীবন দক্ষতা প্রদান করার লক্ষ্যে এই শক্তিশালী উদ্যোগ নেওয়া হয়েছিল, যার ফলে আমরা সেই ঐতিহাসিক যে আমাদের সাক্ষরতা, পূর্ণ সাক্ষরতা রাজ্য হিসাবে পরিগণিত হয়েছে, তার জন্য আবারও আমি আপনাদের মাধ্যমে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তার পাশাপাশি আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির যে সংকল্প, যে বিকশিত ভারত এবং তৎসঙ্গে বিকশিত ত্রিপুরা, সেই লক্ষ্যমাত্রাকে অর্জন রেখে আমাদের এই ত্রিপুরার উত্তর পূর্বাঞ্চলকেও যেভাবে উনি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, তার জন্য আমি মুখ্যমন্ত্রীর পাশাপাশি আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে আমি অসংখ্য স্বাধীনতার পর থেকে উত্তর পূর্বাঞ্চলকে উপেক্ষিত করার প্রয়াস চালিয়ে গিয়েছে কংগ্রেস সরকার। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সময়ে বিকাশ ত্বরান্বিত হয়েছে উত্তর পূর্বাঞ্চলে বলে দাবি করে ত্রিপুরা প্রদেশ বিজেপি। রাজ্যে বামফ্রন্ট সরকারের সময়কালে স্কুলগুলিকে পরিণত করা হয়েছিল প্রহসনে। এক্ষেত্রে আমূল পরিবর্তন ঘটিয়েছে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এবং তার টিম বলে উল্লেখ করে ত্রিপুরা প্রদেশ বিজেপি। নরেন্দ্র মোদীজি 11 বছরে আমাদেরকে সহযোগিতা করে আসছেন। তৎসঙ্গে আমাদের এই রাজ্যের সরকার এই রাজ্যে দীর্ঘদিন ধরে আমাদের শিক্ষা ব্যবস্থাকে অবনতি করার, বিগত দিনের যারা এই সরকার পরিচালনা করেছেন তাদের শিক্ষা ব্যবস্থাকে এবং এডুকেশন পলিসি যেটা ছিল সেটাকে দুর্বল করে, কারণ ওই যারা নেতা নেত্রী ছিলেন তাদের ছেলে মেয়েদেরকে বাইরে পড়ানো, সরকারি স্কুলগুলিকে তারা একটা প্রহসনে পরিণত করেছিল। আমাদের সরকার প্রতিষ্ঠার পর একের পর এই যে শিক্ষার ক্ষেত্রে আমাদের সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। মাননীয় মুখ্যমন্ত্রী এবং ওনার টিম পরিচালনার ক্ষেত্রে এই শিক্ষা ক্ষেত্রে একটা আমূল পরিবর্তন, এনসিইআরটি গাইডলাইন চালু করা কার্যক্রম আমাদের সারা ভারতবর্ষের সঙ্গে এই এনসিইআরটি আমাদের এই রাজ্যে লাগু হয়েছে। বিদ্যাজ্যোতি এবং পিএমশ্রী সেইগুলিকে উন্নত করা, সিবিএসই প্যাটার্নে আমাদেরকে শিক্ষা প্রদান করা। উল্লেখ করা যেতে পারে ত্রিপুরাকে পূর্ণ স্বাক্ষর হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। 1961 সালের আদমশুমারি অনুযায়ী ত্রিপুরার সাক্ষরতার হার ছিল 20.24%। 1991 এ তা ছিল 60.44%। 2001 এ 73.19% এবং 2011 সালে তা ছিল 87.22%। উল্লাস কার্যক্রমের মধ্য দিয়ে নবভারত সাক্ষরতা অভিযান চলছে রাজ্যে। এতে 2023-24 অর্থবর্ষে সমীক্ষায় এই হার ছিল 93.7%। 2024 এবং 25 সালে পিরিয়ডিক সার্ভে অনুযায়ী রাজ্যে সাক্ষরতার হার প্রায় 98% উপরে। 2024-25 অর্থবর্ষে রাজ্যে সাক্ষরতার গড় হার দাঁড়ায় 95.6%। তবে যথাযথ সমীক্ষা হলে এই হার আরো বৃদ্ধি পাবে বলে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা।
তাই এই অভিযানকে এগিয়ে নিয়ে যেতে শিক্ষা দপ্তরকে আরো কার্যকরী ভূমিকা গ্রহণ করার জন্য শিক্ষা দপ্তরকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। শিক্ষা দপ্তরে মোট 15,000 শিক্ষকের শূন্যপদ থাকা সত্ত্বেও এক্ষেত্রে নিয়োগ করছে না রাজ্য সরকার, অথচ ইন্টারভিউ দিয়ে বসে আছেন চাকরির প্রার্থীরা। মঙ্গলবার এক প্রশ্নের উত্তরে এমনটাই প্রতিক্রিয়া দিয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রেও আক্রান্তের অভিযোগ লিপিবদ্ধ করছেন না একাংশ পুলিশ আধিকারিক বলে অভিযোগ করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। এক্ষেত্রে শাসক দলের চাপের কাছে নীরব দর্শক হয়ে গেছেন একাংশ পুলিশ আধিকারিক বলে অভিযোগ প্রাক্তন মুখ্যমন্ত্রীর। নিচ্ছে, তারপরে গোপনে আবার ইন্টারভিউ ক্যান্সেল করছে, নিয়মিত চাকরি হচ্ছে না, কিছু হিসেব নিকেশ করে করছে অল্প সংখ্যায়, এগুলো নিয়েও প্রতিবাদ হচ্ছে। ইন্টারভিউ দিয়ে যারা বসে আছে স্কুলের মাস্টার হওয়ার জন্য, স্কুলে প্রায় 15,000 শিক্ষকের পদ খালি পড়ে আছে। কেমন ইন্টারভিউ দিয়েছে, এদেরই কিন্তু নেবে, এদের সাথে এখন মুখ্যমন্ত্রী দেখা করে না। মুখ্যমন্ত্রীর কাছে দেখা করতে গেছে, ওই দিন পুলিশ লাঠি চালিয়েছে, তাদেরকে তুলে নিয়ে গেছে, আটকে রেখেছে, সন্ধ্যার পর তারপর ছেড়ে দিয়েছে। এটা তো সুশাসনের ব্যাপার না। মেয়েদের উপর আক্রমণ অত্যন্ত নোংরাভাবে বাড়ছে এবং এর বিরুদ্ধে যখন থানায় যাচ্ছে, অনেক থানাতে, সব থানার কথা বলছি না, দারোগাবাবুরা বলছেন কেন আবার নূতন করে অভিযোগ করতে আসছে। গ্রামে যান, পাড়ায় এদের সঙ্গে কথা বলুন, এদের সঙ্গে মানে হচ্ছে বিজেপির লোক, ওই তাদের যে কি বলে কমিটি, এটা হ্যাঁ মণ্ডলের সঙ্গে কথা বলুন, তারা মীমাংসা টিংসা করে দেবে। আপনারা আমাদের কাছে এসছেন, আমরা যদি আবার কোর্ট কাছারি করি, মামলা চলবে, সমস্যার সমাধান হবে না, আরও নতুন আক্রমণ হবে, পয়সাও নষ্ট হবে। কেন এটা করছে? পুলিশ কিন্তু এটা বলে দিচ্ছে, এবং প্রকৃত অপরাধী যারা, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নাই। ফলে এই পরিস্থিতিতে পুলিশ তো মানে দর্শক হয়ে গেছে, শাসক দলের কথার বাইরে। সময়ের সাথে পাল্লা দিয়ে বাড়ছে বেকারত্ব, আর এই বেকারত্ব হ্রাস করার উদ্যোগ নিয়েছে ভারতের ন্যাশনাল ক্যারিয়ার সার্ভিস সেন্টার। প্রতি বছরের মতো এবছরও অব্যাহত রয়েছে তাদের এই উদ্যোগ। পশ্চিম ত্রিপুরা জেলায় বহিরাজ্যের 3টি নিয়োগকারী সংস্থা 9টি বিভাগে মোট 525 জনকে নিয়োগ করবে বলে জানিয়েছেন প্রশাসনিক আধিকারিক। মডেল ক্যারিয়ার সেন্টার ওয়েস্ট ডিস্ট্রিক্টের ব্যবস্থাপনায় আজকে আমাদের 3টা এমপ্লয়ার গ্রুপ, তারা রাজ্য এবং রাজ্যের বাইরের বিভিন্ন জায়গা থেকে এসেছে। 9টা ক্যাটাগরিতে ওনারা লোক নিচ্ছেন। এখন অবধি মোটামুটি 525 জন লোক নেওয়া তাদের পরিকল্পনা আছে আমাদের ত্রিপুরা থেকে। এর মধ্যে বাইরের কিছু কোম্পানি আছে, যেমন পুনে থেকে আছে টিটিডি লজিস্টিক প্রাইভেট লিমিটেড, যাদের বেতনক্রম 30,000 টাকার ঊর্ধ্বে, এবং এছাড়াও বেতন আছে বিভিন্ন জায়গাতে 25,000, 24,000 মান্থলি স্যালারি এটা দেওয়া আছে। পুনের যে এটা ফার্মটা আছে, এটা খুব ভালো অফার নিয়ে এসছে। ওরা 30,000 টাকার মোটামুটি বেতন হবেই, প্লাস প্রমোশনের একটা স্কোপ থাকবে, এবং তাদের ওইখানে খাওয়া এবং থাকারও ওনার ব্যবস্থা করবে। কাগজে কলমে হর ঘর জল হর ঘর নলের সাফল্য থাকলেও এর বাস্তবায়ন নিয়ে কিন্তু প্রশ্ন তুলছেন সাধারণ মানুষ। এক্ষেত্রে বাড়ি বাড়ি নল থাকলেও অনেক ক্ষেত্রেই নেই জল। বর্তমান সময়ে জলজীবন মিশনের হর ঘর জল হর ঘর নল শীর্ষক প্রকল্প একটা চর্চিত বিষয়। হর ঘর জল হর ঘর নল প্রকল্পের বাস্তবায়নের মধ্য দিয়ে রাজ্যের বিভিন্ন এলাকাগুলোর মধ্যে পানীয় জল সংক্রান্ত সমস্যার সমাধান করা হয়েছে বা হচ্ছে বলে দাবি করা হচ্ছে সরকারের পক্ষ থেকে। তবে নল থাকা সত্ত্বেও জলের অস্তিত্ব না থাকায় অনেক ক্ষেত্রেই হর ঘর জল হর ঘর নল বাস্তবতা নিয়ে উঠছে প্রশ্নচিহ্ন। প্রায় 1 বছর আগে বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে দেওয়ার নামে সরকারের তরফ থেকে সাপ্লাই পয়েন্ট তৈরি করা হয়েছে। যথারীতি এলাকার প্রত্যেকটা পরিবার থেকে প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করে দাবি করা হয়েছিল কিছুদিনের মধ্যেই জল পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হবে। তবে বছর গড়িয়ে গেলেও নেই জলের ছেটে ফোঁটাও। এরকমটাই অভিযোগ খোয়াই জেলার কৃষ্ণপুর গ্রামের বাসিন্দাদের। জল পাইছেন না? না, আমি একদিন জল পাইছি না। কি কারণে পাইছেন না? কি কারণে পাইছি না, হেরা কইতে বান কেমন কমু।
আধার কার্ডে দিচ্ছে সব কিছু নিচে কইছে জল দাও হইব, ঠিক আছে জল দাও, এখন জল যায় না। কেডা করছিল কাজটা করতে না এরার তো আমি চিনি না দাদা। আধার কার্ড কই নিয়ে দিছেন? আধার কার্ড নিয়ে দিছি, কার্ড দিয়ে দিছি আধার কার্ড প্রধানের বাইক। দীর্ঘ প্রায় 1 বছরের বেশি সময় অতিক্রম হয়ে গেলেও ওই এলাকার সাপ্লাই পয়েন্টগুলো দিয়ে জল আসার নাম নেই। অগত্যা বাধ্য হয়ে কেউ সরকারি কল থেকে জল আনছেন, আবার কেউ বা অতি কষ্ট করে কলের ব্যবস্থা করছেন নিজের গাঁটের পয়সা খরচ করে। আচ্ছা, এই যে আপনার বাড়ি যে জলের যে ইয়েটা দিয়ে গেছে, এই সাপ্লাইটা দিয়ে গেছে, এটা কবে দিয়ে গেছে? ওই তো 1 বছরই আছে। জল টল পাইছেন? জল চাল হয়েছে না। তো আপনারা জল কিভাবে খান? ওই তো নিজে কল দিছি, কল দেওয়া কে কলতে জল খাই, জল ছাড়া কে চলন যাবে? তো জল জানা এলাকার যে মেম্বার আছে, প্রধান আছে, তারা কিছু কইছেন না? কইছি না, এরা তো সাপ্লাই বয়ে যায় গেছে, দেড়ে সুরে দিছি আধার কার্ডের আই কার্ডের, কইছে জল চাল হইব, চাল হয়েছে না। 1 বছর মধ্যে একদিনও জল হয়েছে না? যে সময় স্টার্ট মানে বয়ে গেছে একবার হয়েছে না জল? একদম আছে না। বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধি থেকে শুরু করে প্রশাসনিক কর্মকর্তাদের জানা থাকলেও এক্ষেত্রে নেওয়া হচ্ছে না পদক্ষেপ, অভিযোগ গ্রামবাসীদের। 1 বছরের উপর হয়েছে, পাইপ বয়ে গেছে। এরপরে মনে করেন 3 মাস পরে এরা ওই খুঁড়ি দিয়ে গেছে প্লাস্টার করে। এরপরে 2 মাস পরে এরা একটা পাথর বানাই গেছে ওই খুঁড়ির পয়েন্টের। এরপরে 1 মাস পরে একটা কাগজ লাগাই গেছে। আজকে ওই ইটের মধ্যে আছে, কিতা জানি ইটের মধ্যে একটা সাপ্লাই পয়েন্ট লেখা, এটা আমরা ইংলিশ বুঝি না। তারপরে আজকে 1 বছর যাবত আমরা জল পাই না। এই জলের ভুক্তভোগী কইতে কইতে আর শেষ। কার কাছে যাই? মন্ডলের কাছে যাই, প্রধানের কাছে যাই, সবার কাছে যাই, মেম্বারের কাছে যাই, কিন্তু জলের সুবিধা আপনি নিজেও দেখতে যাইতে পারেন, পয়েন্টে একদম ল্যাংডা হয়ে একার হয়ে গেছে, কিন্তু জলের আর সুবিধা নেই। জলজীবন মিশন চালু হওয়ার পূর্বে রাজ্যের গ্রামীণ এলাকার 24,502টি পরিবারের নলবাহিত পানীয় জলের সংযোগ ছিল। শতাংশের নিরিখে তা ছিল 3.26%। জলজীবন মিশন চালু হওয়ার পর থেকে রাজ্যের গ্রামীণ এলাকার 6,12,192টি পরিবারের নলবাহিত পানীয় জলের সংযোগ পৌঁছে দেওয়া হয়েছে। শতাংশের নিরিখে তা প্রায় 81.54%। বিষয়টি ছাপা আছে সরকারি নথিতে। জলজীবন মিশনের রাজ্যের গ্রামীণ এলাকার 6,12,192টি পরিবারে নলবাহিত পানীয় জলের সংযোগ পৌঁছে দেওয়া হয়েছে। এজন্য 2,813টি ডিপ টিউবওয়েল খনন করা হয়েছে। চালু করা হয়েছে 2,354টি ডিপ টিউবওয়েল। তাছাড়াও 7,184টি স্মল বোর ডিপ টিউবওয়েল চালু, 296টি ইনোভেটিভ স্কিম, 4টি সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট এবং 904টি আয়রন রিমুভাল প্ল্যান্ট স্থাপন করা হয়েছে জলজীবন মিশন প্রকল্পে বলে বিধানসভায় তথ্য দিয়েছিল রাজ্য সরকার। তবে কৃষ্ণপুর গ্রামের এই বাস্তব অভিজ্ঞতা শুধুমাত্র এই অঞ্চলের নয়, রাজ্যের বিভিন্ন এলাকাগুলি থেকেই উঠে আসছে বাস্তব অভিজ্ঞতার এই ধরনের চিত্র। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। ওষুধের দোকানে প্রাইভেট চেম্বারে চিকিৎসা গাফিলতিতে মৃত্যু হল রোগীর। প্রেক্ষিতে ক্যাপিটাল পানিশমেন্ট দাবি করলেন বিধায়ক কল্যাণী রায়। ঘটনা তেলিয়ামুড়ায়। প্রাইভেট চেম্বারে চিকিৎসা গাফিলতিতে মৃত্যু হলো গৃহবধূর। মৃতার নাম রাখি সাহা বলে জানিয়েছে পুলিশ। অতি স্পর্শকাতর এই চিকিৎসা হাসপাতালে না করিয়ে তেলিয়ামুড়া শহরের জনপ্রিয় মেডিকেল হল নামের একটি ঔষধের দোকানের প্রাইভেট চেম্বারে 3,000 টাকার বিনিময়ে ফুসফুসের জল বের করতে গিয়েই চিকিৎসক টিকে সরকারের চিকিৎসা গাফিলতিতে রোগীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন এলাকার বিধায়িকা তথা বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়। মেয়ে রান্নাবান্না করে খেয়ে দিয়ে ডাক্তারের কাছে এসছে 3টা 2 মিনিটে। কিছুক্ষণের মধ্যেই ডাক্তার তার লাংস থেকে জল বের করবে বলে তাকে কি ইঞ্জেকশন 4-5টা ওষুধ মিলিয়ে তাকে একটা ইঞ্জেকশন দেয়। ইঞ্জেকশন দেওয়ার সাথে সাথে সে তার অস্থিরতা শুরু হয় এবং ডাক্তার বলছে তাড়াতাড়ি গাড়ি ডেকে আনুন। না ডাক্তার হেল্প করেছে, না জনপ্রিয় মেডিকেল হলের মালিক, তার যে স্টাফরা রয়েছে, ওষুধের দোকানের কর্মচারীরা, একজন মহিলা থাকেন যিনি রুগী দেখাশোনা করেন, ডাক্তারকে হেল্প করেন, তিনি পর্যন্ত রুগিনীর পরিবারকে হেল্প করেননি। মেয়েটির হাজব্যান্ড টমটম ডেকে পেশেন্টকে তুলে করে বের করতে করতে সে মেয়ে মারা যায়। হাসপাতালে নিয়ে গেলে বলে ব্লাড ডেথ।
তারপর ডাক্তার পালিয়ে যায়, সমস্ত রুগী পেলে ডাক্তার পালিয়ে যায়। এবং জনপ্রিয় ফার্মেসিতে আমি এসে কথা বলি, ওনারা প্রপার কাগজ দেখাতে পারেনি। নিয়ম অনুযায়ী একজন ফার্মাসিস্ট থাকার কথা, যে ফার্মাসিস্ট এখানে রয়েছেন সেটা জনপ্রিয় মেডিকেল হলের মালিকের বাবা, যার বয়স বর্তমানে 85 বছর। কোনো ভ্যালিড ডকুমেন্ট দেখাতে পারছে না, রেজিস্টার মেনটেন করছে না। এই সমস্ত কাণ্ড কারখানা আজকে আমরা দেখলাম। ডাক্তারের অবহেলা এবং জনপ্রিয় মেডিকেল হলের অবহেলার কারণে একটি 25 বছরের মাকে বেঘুরে প্রাণ হারাতে হয়েছে। এবং জনপ্রিয় মেডিকেল হল এটা নতুন কোনো ঘটনা নয়, এর আগেও ঘটনা ঘটেছে, এর আগেও রুগীর মৃত্যু হয়েছে, শ্লীলতাহানির মতো ঘটনা ঘটেছে। এই ডাক্তার টিকে সরকার এক্স আইএলএস হসপিটাল ফিজিশিয়ান, আমি আইএলএস হসপিটালের সঙ্গে কথা বলেছি, বলছে কয়েকদিনের জন্য আইসিইউতে ছিল, তার কোনো ওপিডি, কোনো নলেজ নেই, কোনো হাসপাতালের সঙ্গে জড়িত না, কোনো ক্লিনিক তার নেই। সে রুগীদের বাড়িতে বাড়িতে গিয়ে সে রুগী দেখে। এবং তেলিয়ামুড়াতে জনপ্রিয় মেডিকেল হল এগুলি জেনে শুনে তারা ডাক্তারকে এখানে এনে মানুষের সাথে প্রতারণা করছে, রুগীদের সাথে প্রতারণা করছে। 3000 টাকা নিয়েছে এবং কোনো ওষুধপত্র কি লিখেছে সে ওষুধের কাগজ পর্যন্ত সরিয়ে ফেলেছে। ডিউটি আওয়ারে হাসপাতালে চিকিৎসকদের প্রাইভেট চেম্বার করার সুযোগ করে দেবার পাশাপাশি মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে এই ধরনের ঔষধ ব্যবসায়ীরা। প্রেক্ষিতে চিকিৎসা গাফিলতির কারণে এই মৃত্যুর ঘটনায় যুক্ত প্রত্যেকের ক্যাপিটাল পানিশমেন্টের দাবি করেছেন বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়। মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে বারবার আমি ডাক্তার এনেছি, মেডিসিনের ডাক্তার আছে, এখন কিছুদিন হয়েছে উনি ইয়ে হয়েছে, ডেপুটেশনে গেছেন কয়েকদিনের জন্য। মেডিসিনের ডাক্তার, গাইনোকোলজিস্ট এনেছি, ডায়াবেটিসের ডাক্তার আছে, চাইল্ড স্পেশালিস্ট উইকলি আসছে। আমি সেখানে আজকে বিধায়ক হওয়ার পর আমার লড়াইটাই ছিল যে এখানে আমি সিজারিয়ান অপারেশন করব। আজকে রেগুলার সিজারিয়ান অপারেশন হচ্ছে, কিন্তু প্রত্যেকটি মেডিকেল হলে এই ধরনের ডাক্তাররা আসে যারা স্বনামধন্য নয়, যাদের তেমন একটা এক্সপিরিয়েন্স নয়, শুধুমাত্র। এবং হাসপাতালে যে ডাক্তারে আনি না কেন, এই ওষুধের মালিকেরা, ওষুধের দোকানের মালিকরা তাদেরকে হাসপাতাল চলাকালীন সময়ে তাদেরকে ব্যবসা করার সুযোগ দেয়। হাসপাতালে গরিব মানুষ বঞ্চিত হয়। এই লড়াইটা আমার অনেক দিনের, আজকে আমি হাতে নাতে প্রমাণ পেয়েছি। এই লড়াই আমার জারি থাকবে, দিতে হবে প্রশাসনকে, পুলিশকে সুবিচার দিতে হবে, এটাই আমার কথা। আমি অত্যন্ত আজকে আঘাত পেয়েছি। মাত্র 25 বছরের একটি মা, যার 2.5 বছরের একটি কন্যা সন্তান অসহায়ের মতো মায়ের দিকে ফেল করে তাকিয়ে রয়েছে, বলছে মা ঘুমিয়ে রয়েছে। এর বিচার আমি চাই এবং ক্যাপিটাল পানিশমেন্ট হওয়া উচিত। মেডিকেল নেগলিজেন্সের কারণে ক্যাপিটাল পানিশমেন্ট হওয়া উচিত, এটাই আমার বলার থাকবে। ধন্যবাদ। রাজ্যের বিভিন্ন স্থানে সময়ে সময়ে চিকিৎসা গাফিলতিতে রোগী মৃত্যুর ঘটনার অভিযোগ উঠে আসলেও এই ক্ষেত্রে স্বাস্থ্যের পরিসংখ্যান কত তা জানেন না রাজ্যের সাধারণ মানুষ। অপরদিকে ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা প্রাইভেট চেম্বারগুলিতে চিকিৎসা পরিষেবার মান রয়েছে কিনা তা পর্যবেক্ষণ ও সরকারের ভূমিকা কি প্রশ্ন উঠছে তা নিয়েও। তবে স্বাস্থ্য পরিষেবার মতো অতি স্পর্শকাতর বিষয়ে সাধারণ মানুষকেও যথেষ্ট সচেতন হতে হবে বলে মনে করছেন চিকিৎসা বিশেষজ্ঞ মহল। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাওর পর্দায়। নমস্কার, শুভরাত্রি।